সোশ্যাল মিডিয়াতে আমরা প্রতিদিন যে কন্টেন্ট গুলো দেখি ওই কন্টেন্ট গুলো আসলে কতটুকু আমাদের সম্পর্কের পরিবর্তন নিয়ে আসে বলে মনে করি আমরা। কারণ অহরহ একটা কমপ্লেন কিন্তু খুব শুনতে পাই যখন কাপল কাউন্সিলিং এ বসি বা কাপল যে কোনো অ্যাসেসমেন্ট বা সেশন গুলাতে অ্যাটেন্ড করি। একটা কমন কথা থাকে যে আমার ফ্যামিলিতে আসলে ওরকম কোনো সমস্যা নাই, কিন্তু দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে আমার পার্টনার কিছু একটা দেখছে, ওটা দেখে ও আসলে একটা ইমাজিনারি ওয়ার্ল্ডে চলে যাচ্ছে এবং যেটা ওর সাথে হয়ই নাই, ও ওটা প্রেডিক্ট করতেছে যে আমি ওর সাথে এরকম একটা কাজ করবো এবং ওখান থেকে আমাদের ভিতরে কনফ্লিক্ট হচ্ছে। এবার বিশ্বাস করেন এই জিনিসটা আমাদের মধ্যে নাই। আরেকটা যেটা দেখা যায় যে ও কন্টিনিউয়াসলি আমাকে রিল পাঠাইতে থাকে এবং এক্সপেক্ট করে এরকম রিলের মতো করে আমি ওর সাথে আচরণ করবো। বাট এটা কিভাবে সম্ভব? এই রিল আর বাস্তব লাইফ তো অনেক আকাশ পাতাল পার্থক্য। সো এই কারণে আজকে একটু আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো যে সোশ্যাল মিডিয়াতে আমাদের যে আনরিয়ালিস্টিক একটা এক্সপেকটেশন তৈরি হচ্ছে, আমরা কি এটা বুঝতে পারছি নাকি? এবং আসলে অনেক সময় আমরা এটা মনে করি কি যে মনে হয় মেয়েরাই বেশি এটার ভুক্তভোগী হয়, কারণ মেয়েরা তো অনেক আবেগপ্রবণ থাকে, ওরা এগুলা দেখে লুতুপুতু গুতুগুতু টাইপের সব ভিডিও গুলা দেখে দেখে হাজবেন্ডকে পাঠায়, বয়ফ্রেন্ডকে পাঠায় এবং ওটা এক্সপেকটেশন করে একটা ম্যাসিভ কেওয়াস ক্রিয়েট করে। জিনিসটা আসলে ঠিক না, যেটা ছেলেরাও করে এবং মেয়েরা তো করে। সো আমরা একটু জিনিসটা দেখি যে আমরা ফার্স্ট এই ভিডিওটা একটু দেখি। বাংলাদেশের নাটকগুলোতে দেখা যাচ্ছে যে আমাদের নায়করা খুব রোমান্টিক ওয়েতে নায়িকার সাথে তার ভালোবাসার সম্পর্কটা প্রকাশ করছে বা সময়টা কাটাচ্ছে। কিন্তু এরকম অসংখ্য এবং অহরহ সম্পর্ক উদাহরণ আমরা দিতে পারি যেখানে কিনা একটা ছেলে হয়তো এত ইমোশনাল ওয়েতে তার অনুভূতিটা প্রকাশ করতে পারছে না, হয়তো সে এভাবে দাঁড়িয়ে ফুচকা খেতে পারছে না কারণ সে রাস্তায় স্ট্রিট ফুড পছন্দ করে না। তার কাছে মনে হয় এটা আমি এত নোংরা জিনিসটা কেন খাবো। তার কাছে মনে হয় যে কলা পাতা মাথায় দিয়ে যাবো, এটার মধ্যে আমার ঠান্ডা লাগবে, আমার অ্যালার্জি সমস্যা আছে, এটা আমি ছাতা নিই। আচ্ছা, এখানে রাস্তায় দাঁড়ায় আমি ফুলগুলা কিনবো, ওকে ফাইন, ফুল কেনার চেয়ে আমি হয়তো বাদাম কিনতে পারি। হ্যাঁ, মেয়েদের কাছে জিনিসটা শুনলে মনে হচ্ছে কি আমি তো ইমোশনাল, আমার ইমোশনটাকে তো প্রায়োরিটাইজ করছে না, ও এত লজিক্যাল, লজিক্যাল সেন্সেও কেন কথা বলবে। কিন্তু এই কথাগুলো কেন বলছি? কারণ একটা মানুষ যদি স্ট্যান্ডার্ডটা ফুলফিল করতে না পারে তাহলে কি মানুষটা ভালো মানুষ হতে পারে না? এই মানুষটা কি আমাকে ভালোবাসতে পারে না? সে কি হাই ভ্যালু ম্যান হতে পারে না? সে কি আমার এক্সস্টেড টাইমে তার কাঁধ, তার হাত বা তার কান দিয়ে আমার সাথে থাকতে পারে না, আমাকে আস্তে আস্তে করে হিল করতে পারে না? সো আমরা যখন একটা স্ট্যান্ডার্ড ধরে নিই শুরুতেই যে আমাকে এইভাবে করে একটা সম্পর্কে ভালোবাসা প্রকাশ করে দেখাতে হবে বা আমার পার্টনারকে এই স্ট্যান্ডার্ডটা ফুলফিল করতে হবে, যেটা কিনা আমরা সোশ্যাল মিডিয়া দেখে শিখছি যে এভাবে ভালোবাসা প্রকাশ করতে হবে, এভাবে করে হাত ধরতে হবে, এভাবে করে আমাকে খাইয়ে দিতে হবে বা এভাবে আমার বাবা মার সাথে কথা বলতে হবে। সো আনরিয়ালিস্টিক যে একটা এক্সপেকটেশন সেট আমরা করে ফেলছি, আমরা নিজেরাও এটা মাথায় রাখছি না যে এই ভিডিওগুলো করার পিছনে এই মানুষগুলোর আসলে কতটা সময় ব্যয় করতে হয়েছে এবং কতটা টাকা ব্যয় করতে হয়েছে। এবং আপনি আমি যখন এই ভিডিওটা দেখছি এর পরবর্তীতে ওখান থেকে উনি আরো কত টাকা উপার্জন করে ফেলছেন। আমি বলছি না কন্টেন্ট ক্রিয়েটররা খারাপ বা ওনারা এগুলো ভুল কাজ করছেন, কিন্তু একটা ব্যাপার কি আমাদেরও কিন্তু একটা রেসপন্সিবিলিটি থাকে যে আমি আসলে কি দেখছি, কি আমি নিজের ভেতরে নিচ্ছি। আসলে আমরা তো স্পঞ্জের মতো কাইন্ড অফ জিনিসটা অ্যাবজর্ব করতে থাকি এবং এটা আমরা যে খুব সচেতন ভাবে করি জিনিসটা কিন্তু এমন না। আমরা জাস্ট অ্যাবজর্ব করে যাই এবং এটা তো আজকাল মোবাইল বা সোশ্যাল মিডিয়া এতটাই এভেলেবেল, একটা উঠতি বয়সী মেয়ে থেকে শুরু করে বৃদ্ধ বয়সী সবাই আমরা এটা দেখি। এবং খুব অদ্ভুত মজার ব্যাপার যেটা, আমরা ঠিকই আমাদের বাবা মাদেরকে নিয়ে হাসাহাসি করি কি সব ইউটিউবে গাঁজাখুরি দেখো আর এগুলা বিশ্বাস করো, আবার আমরা এটাও হাসাহাসি করি যে আচ্ছা ও ক্লাস 6-7-এ পড়ে, ও এইসব ভিডিও দেখে এইসব লুতুপুতু কথা বিশ্বাস করে। কিন্তু আমরা ভুলে যাই যারা আমরা নিজেদেরকে খুব ম্যাচিওর এনাফ ভাবি, আমরা আসলে কি কন্টেন্ট অ্যাবজর্ব করছি এবং কি আমরা বিশ্বাস করছি এবং নিজের অজান্তে মাথার ভেতরে একটা চিন্তার জেলখানা তৈরি করে ওটা রিফ্লেক্ট করি। এবং অহরহ যে রিলগুলো তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে বিলিভ মি মেয়েদেরকে টার্গেট করা থাকে। কারণ কি মেয়েরা কনজিউমার হিসেবে খুবই ভালো। কারণ কি বেশিরভাগ ক্ষেত্রে
এখনো ছেলেরাই উপার্জন বেশি করে, এবং ছেলেরা বেশি উপার্জন করলেও মেয়েরা আসলে বেশি খরচ করে। এবং এ কারণে দেখা যাচ্ছে যখন কোনো ভিডিও বা যে কোনো কিছু একটা মেয়ে ফ্যান বেসকে বা মেয়ে একটা টার্গেট অডিয়েন্সকে টার্গেট করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে ওটার ভিউটা অনেক বেড়ে যাচ্ছে। সাধারণত যে ভিডিওগুলো টার্গেট করে বানানো হয় তখন ল্যাঙ্গুয়েজটা কেমন থাকে, আমি যদি একটু এক্সাম্পল হিসেবে দেই, ল্যাঙ্গুয়েজটা অনেক সময় এরকম থাকে যে আপনি আসলে অনেক লাভিং একজন পার্সন এবং আপনি অনেক কাইন্ড একজন পার্সন, কিন্তু এখন পর্যন্ত আপনি সিঙ্গেল, আপনার সময়গুলো খুব একা কাটে, আপনাকে কেউ বুঝতে পারে না, আপনাকে সবাই দূর থেকেই হয়তো ভালোবাসছে, পছন্দ করছে, কাছে আসলে কেউ আপনার সাথে থাকতে পারছে না, কারণ আপনাকে কেউ বুঝতেই পারছে না আপনার সুন্দর মনটা। কিন্তু বিশ্বাস করেন, কোথাও না কোথাও এই পৃথিবীতে আপনার জন্যই একজন পুরুষ মানুষ আছে, যে আপনাকে প্রচন্ড ভাবে ভালোবাসবে, প্রচন্ড ভাবে আগলে রাখবে। বিশ্বাস করেন, যেই মেয়ে আসলে নিঃসঙ্গতার ভিতর দিয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট থাকে, তার পরিবারে কষ্ট থাকতে পারে, তার ফ্রেন্ড সার্কেল তাকে বুঝতে পারছে না, বুলি করছে, এরকম অনেক হাহাকার তার ভিতরে থাকতে পারে, অ্যাবিউজের হিস্ট্রি থাকতে পারে। ওরকম একটা সিঙ্গেল মেয়ে যদি এরকম ভিডিওগুলো দেখে, ওর এক্সপেকটেশন কি হবে? ওর এক্সপেকটেশনটা এটাই আসবে যে এরকম একটা ছেলে আসবে আমার জীবনে, যে কিনা সবকিছু দিয়ে আমাকে অ্যাকসেপ্ট করবে, আমাকে এইভাবে প্যাম্পার করবে, আমাকে এইভাবে বুঝবে। যদি এটা না হয়, তার মানে আসলে আমাকে ওয়েট করতে হবে, কারণ এখানে তো কন্টিনিউয়াস ভিডিওগুলোতে বলছে যে এরকম একটা পুরুষ মানুষ পৃথিবীতে আছে এবং সে আসবে। আরো যদি আমরা বলি, বিশেষ করে রিলেশনশিপ বা ম্যারিড কাপলদের ক্ষেত্রে যেগুলো হয়, যে কাইন্ড অফ কথাগুলো, টোনগুলো এরকম থাকে যে আপনি আসলে খুবই লাভিং একজন পার্সন এবং আপনি একটা মানুষকে এত এত বেশি ভালোবেসেছেন যে আপনি আপনার নিজের জন্য কিচ্ছু অবশিষ্ট রাখেননি, আপনি আপনার নিজেকে উজাড় করে সবকিছু দিয়ে ফেলেছেন, কিন্তু বিনিময়ে আপনাকে বোঝার মতো কেউ নেই, আপনার চোখে চোখ রেখে আপনার হাতটা ধরে আপনার কষ্টটা কেউ বুঝবে ওটা কেউই নেই। সে তার মতো তার জীবনে ব্যস্ত, আপনি আপনার মতো আপনার জীবনে ব্যস্ত। কতদিন আর এই কষ্ট সহ্য করবেন? আপনি আপনার নিজেকে ভালোবাসতে শেখেন, আপনি আপনার নিজেকে সম্মান করতে শেখেন, উইমেন এম্পাওয়ারমেন্টের দিকে ফোকাস করেন, আপনাকে অন্য কারো দিকে তাকাতে হবে না। ইউ আর এনাফ ফর ইয়োর সেলফ, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। এই যে আমরা ওয়ার্ড গুলা বলছি, আমরা সেন্টেন্স গুলো বলছি, খেয়াল করেন একটা যেই মেয়েটা তার কনজুগাল লাইফে আসলেই হয়তো কিছু এক্সপেকটেশন নিয়ে আসছে, ইমোশনাল কানেকশন বা যাই কিছু হোক না কেন, এবং তার হাজবেন্ড হয়তো তার এক্সপেকটেশন ওয়াইজ ফুলফিল করতে পারছে না, বা আসলেই তো সব পুরুষ মানুষরা ভালো না, কিছু প্রবলেমেটিক থাকি, যখন এই ভিডিওগুলো দেখছি তখন কিন্তু জিনিসগুলো আরো মাথাচাড়া দিয়ে ওঠে। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সবসময় যে পুরুষ মানুষকে খারাপ হতে হয় এমন না, অনেক কেসে আমি দেখেছি যেখানে হাজবেন্ড বা যদি বলি আমরা পার্টনার বা বয়ফ্রেন্ড যাই বলি না কেন, যদিও এই সম্পর্কগুলো প্রত্যেকটা আলাদা, আমাদের ফোকাস অবশ্যই হাজবেন্ড হবে, তারপরেও আমি জাস্ট বোঝানোর অর্থে বলছি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো ছেলে মানুষটা ভালো, কিন্তু ওই যে তার যে সেট অফ ফিলোসফি বা স্ট্যান্ডার্ডটা সে সেট করেছে এটা ফুলফিল করতে পারছে না, এবং এ কারণে সে নিজেকে ডিপ্রাইভ ফিল করছে এবং সে ভাবছে উনি তো আমাকে বুঝছে না, সে তো আমাকে ভ্যালিউ করছে না, আমাকে প্রায়োরিটাইজ করছে না। এবং খুব ইন্টারেস্টিং ওয়েতে এই যে রিলগুলো বা এই যে ভিডিওগুলো তৈরি করা হয় সোশ্যাল মিডিয়াতে, প্রত্যেকটা কিন্তু দেখা যায় যদি মেয়েদের ইমোশন গুলাকে ভ্যালিডেট করছে, মেয়েদেরকে এই ভাইবটা দেওয়া হচ্ছে যে আপনি যেটা অনুভব করছেন এটা 100% ঠিক, আপনার দিক থেকে কোনো ভুল নেই, আপনার এখানে কোনো রেসপন্সিবিলিটি নেই। এই যে রিলগুলো বা এই যে ভিডিওগুলো তৈরি করা হয় সোশ্যাল মিডিয়াতে, প্রত্যেকটা কিন্তু দেখা যায় যদি মেয়েদের ইমোশন গুলাকে ভ্যালিডেট করছে, মেয়েদেরকে এই ভাইবটা দেওয়া হচ্ছে যে আপনি যেটা অনুভব করছেন এটা 100% ঠিক, আপনার দিক থেকে কোনো ভুল নেই, আপনার এখানে কোনো রেসপন্সিবিলিটি নেই, আপনি এখানে কমপ্লিট সাফারার হিসেবে আসছেন। তো আমরা যদি জিনিসটা এভাবে তখন কন্টিনিউয়াস নিজেকে বলতে থাকি যে এখানে আমি সাফারার এবং আমার সাথে এখানে অন্যায় করা হচ্ছে, আমরা কিন্তু কখনো এই যে আশ্বস্ত হচ্ছি এই কারণে নিজের ভেতরটাকে হাতড়ে দেখবো না, বরং আমরা রিলিফ ফিল করি যে ও আমি একা আসলে এরকম ফিল করি না, অন্যরাও এরকম ফিল করে। এবং এই যে রিলে এটা বলছে যে অন্য মেয়েরা এরকম করে কানেক্ট করে। এবং আমি আরো একটা সেদিন একটা রিল আমি হঠাৎ করে চোখে পড়লো, আমি দেখছিলাম যে হ্যাঁ এটা সত্যি কথা, রিলটা আমি কিছু ক্ষেত্রে রিলটার সাথে এগ্রি করি। তো রিলটার টপিকটা ছিল এরকম যে একটা মেয়ে যখন প্রথম তার বিয়ে হয় তখন মেয়েটার ইমোশন গুলা যদি বুঝতে না পারে তখন মেয়ে যেটা কষ্টগুলা পায়, এবং আরেকটা সময় যেটা মেয়েটা প্রেগনেন্ট হয় ওই সময় একটা মেয়ে বা মা যে কষ্টগুলো পায় এগুলো সে কখনো ভুলতে পারে না। এবং এটা আমি এগ্রি করি, একজন মেয়ে হিসেবে আমি আসলে এই ইমোশন গুলা রেসপেক্ট করি আরেকটা মেয়ের। কিন্তু আমার প্রশ্নটা কিন্তু অন্যখানে বা কথাটা অন্যখানে। দেখেন,
আপনি যেমন আস্তে আস্তে করে দিনের পর দিন আপনার স্বামীর সাথে আস্তে আস্তে করে আপনার দাম্পত্য জীবনে অভিজ্ঞতা অর্জন করছেন, প্রতিদিন আপনি একটু একটু করে আপনার স্বামীর স্ত্রী হচ্ছেন, আপনার স্বামী হচ্ছে ধীরে ধীরে, ওরকম ভাবে কিন্তু আপনারও কিছু ভুল ছিল শুরুর দিকে। এবং আপনার হাজবেন্ড যদি কন্টিনিউয়াসলি আপনাকে এগুলো মনে করিয়ে দিতে থাকে, তখন কিন্তু আপনারও ভালো লাগবে না। কেন এই কথাটা বলছি, কারণ অনেক ক্ষেত্রে আমি দেখি যে অনেক পুরুষ মানুষই হয়তো বিয়ের পর পর বা হয়তো ফার্স্ট প্রেগন্যান্সিতে কিছু ভুল ওনারা করে ফেলেন, এবং যারা আসলেই ভালো মানুষ ওনারা কিন্তু ওটা পরবর্তীতে রিয়ালাইজ করেন, ওটা ওনারা স্বীকার করেন এবং ওনারা ক্ষমা চান। কোয়েশ্চেনটা তাহলে এখানে, একটা মানুষ যদি একটা ভুল করে এবং এটার পরে সে যদি অনুতপ্ত হয়ে ক্ষমা চায় এবং ওখান থেকে সে যদি বের হয়ে আর কোনোদিন ওরকম কোনো আচরণ না করে, কিন্তু আমি যদি আমার হাজবেন্ডের সাথে যখনই ঝগড়া হবে আমি একেবারে 1953 সালে, 1968 সালে, 1990 সালে তুমি 12:31 মিনিট 31 সেকেন্ডে আমার সাথে এই কাজ করছো, এই কথা বলছো, তুমি তো এইরকম পুরুষ মানুষ, তোমার রগ আমার হাড়ে হাড়ে চেনা আছে, এরকম ভাবে আমরা যখন অ্যাটাক করে কথা বলি ওই মানুষটাকে, স্বাভাবিকভাবেই আপনার হাজবেন্ড আপনার সাথে কমপ্লিট উইথড্রলে চলে যাবে। সে আপনার সাথে কানেক্ট করবে না আর কিছুতেই না, এবং সে ওই সময় পুরা চুপ হয়ে যাবে। আপনি যতই লজিক্যাল কথা তাকে দেন না কেন, সে আর আপনার সাথে সেম পেজে নাই, এবং আপনি শিওর থাকেন সে আপনাকে ওইখানেই মানে ছেড়ে দিছে, মানে টপিক ওখানেই ছেড়ে দিছে, আপনার সাথে সে আর কোনো কনভারসেশনে যাবে না। এবং আপনি আলটিমেটলি ভাবতেছেন ও অলওয়েজ আমার ইমোশন গুলোকে কেন ডিসমিস করে দেয়, কারণ আপনি এবার উনি সেম পেজে সেম লজিকে আর নাই। কারণ একটা মানুষ একটা ভুল করেছে এবং সেটা সে অনুতপ্ত হয়ে বের হয়ে আসতে চাচ্ছে, কিন্তু আপনি যে ভ্যালিডেশন পাইলেন, রিল দেখলেন যে ও এটা তো মেয়েরা ভোলে না, তাহলে তো আমিও ঠিক আছে, তার মানে আমি এটা নিয়ে ওকে হার্ট করতে পারি, আমি এটা নিয়ে ওকে বলতে পারি। সো এই যে জিনিসটা, তখন ধীরে ধীরে কিন্তু আমরা আস্তে আস্তে করে ছিটকে যাচ্ছি, আমাদের সম্পর্ক ভেঙে যাচ্ছে, এবং যারা এই রিল গুলো বানাচ্ছে তাদের কিন্তু কিছু যায় আসছে না, এবং তারা জাস্ট বানিয়ে ছেড়ে দিচ্ছে, কিন্তু সাফার করছে কারা? আমরা সাধারণ মানুষরা। আরো যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, খুব কমনলি আজকাল আমরা মেয়েদেরকে বলি যে উইমেন এম্পাওয়ারমেন্ট, সেলফ রেসপেক্ট, সেলফ লাভ, বা আমরা একাই আমাদের জন্য যথেষ্ট, বিয়ে করা লাগবে না, বা লোনলি লাইফটা আসলে খুব ভালো এনজয় করা যায়, এরকম কিছু জিনিস। সেলফ রেসপেক্টের এই পার্টটা, এটা আমি ছেলে মেয়ে দুই পক্ষের জন্যই বলবো, এটা শুধু মেয়েদের জন্য বলবো না। যদিও এখানে অ্যাকচুয়ালি মেয়েদেরকে অনেক বেশি হাইলাইট করা হয়, কারণ মেয়েরা আসলে কিছু ক্ষেত্রে খুব শোষিত এবং বঞ্চিত হন, এবং আগে আরো বেশি ছিলেন, এখন আস্তে আস্তে জিনিসগুলো ইমপ্রুভ করছে। সো এই পার্টটাতে আমি যদি দেখাই যে আমরা যখন বর্তমানে আসলে এটা এত বেশি আমরা প্রিচ করছি যে সেলফ রেসপেক্ট বা সেলফ লাভ, মানে জিনিসটা এরকম যে আমি কিছুতেই আমার নিজের আত্মসম্মান বিসর্জন দিতে পারবো না। সো একটা সম্পর্ক মেনটেন করার জন্য আমাদের, একটা সম্পর্ক না, ওভারঅল একটা মানুষকে যদি একটা ব্যালেন্সড লাইফ লিড করতে হয়, আমরা ওখানে তিনটা কম্পোনেন্টের দিকে ফোকাস করতে বলি। হ্যাঁ, কম্পোনেন্ট গুলো আমি একটু ইংলিশ নাম ইউজ করছি, ভেতরে বাংলাতে ব্যাখ্যা করে দিচ্ছি। ফার্স্টে আমি যদি কম্পোনেন্টটা নিই, অবজেক্টিভ ইফেক্টিভনেস। জিনিসটা কি, যে আমি একটা কাজ করতে চাইছি এবং কাজটা আমি কিভাবে সফলভাবে শেষ করতে পারবো, বা এই ফলাফলটা আমার পক্ষে হবে, ওটার জন্য আমার কি কি করতে হবে, কিভাবে জিনিসগুলো গুছিয়ে নিতে হবে, এবং আমি আলটিমেটলি এটা করতে পারছি নাকি, সেটাই হচ্ছে অবজেক্টিভ ইফেক্টিভনেস। আরেকটা কম্পোনেন্ট হচ্ছে রিলেশনশিপ ইফেক্টিভনেস। জিনিসটাকে আমি একজন মানুষের সাথে সম্পর্ক রক্ষা করতে চাচ্ছি বা সুন্দরভাবে সম্পর্কটাকে মেনটেন করতে চাচ্ছি, সেটা আমার মা বাবা, ভাই বোন, সন্তান, ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, যেই হোক না কেন। সো এখানে সম্পর্কটা আমি সুন্দর করে ব্যালেন্স ওয়েতে করতে পারছি নাকি। লাস্ট যে পার্টটা হচ্ছে সেলফ রেসপেক্ট ইফেক্টিভনেস, মানে আমার যে আত্মসম্মান বোধটা, এটাকে আমি মেনটেন করতে পারছি নাকি ইফেক্টিভ ওয়েতে, এবং আমি কি নিজেকে অনেক সময় খেলো করে ফেলছি নাকি, বা সবকিছুতে আমি আমার নিজের দোষ খুঁজে বেড়াচ্ছি নাকি, এই পার্টগুলো। সো যখন একটা মানুষ একটা ব্যালেন্স লাইফ লিড করতে চাইবে, মোটামুটি সেই তিনটা ফ্যাক্টরের দিকে কাইন্ড অফ একটু ফোকাস করবে। সো এখানে যেটা আমরা যদি একটু খেয়াল করে দেখি, যে যদি আমি এরকম করি যে আমি শুধুমাত্র একটার দিকে ফোকাস করছি আর বাকি অন্য কোনো দিকে আমি তাকাচ্ছি না, তখন কিন্তু আমার লাইফটা আস্তে আস্তে করে ইমব্যালেন্স হতে শুরু করবে। এখানে আমার জন্য যেটা ইম্পর্টেন্ট, কখনো কখনো আমাকে আমার একটা কাজ উদ্ধার কিভাবে করতে হবে এটাতে যেমন ফোকাস করতে হবে, তার মানে অবজেক্টিভ এফেক্টিভনেস। কখনো কখনো একটা সম্পর্ক কিভাবে আমি সুন্দরভাবে মেনটেন করব, এটায় ফোকাস করতে হবে। বা কখনো কখনো আমার আত্মসম্মান বোধ, আমি কতটুকু আসলে বিসর্জন দিব বা কতটুকু আমি মেনটেন করব, এটাতে ফোকাস করতে হবে। এটার কোনো রুল নাই যে সব সময় আমি এইটাই বেশি ফোকাস করব, এটা না। আপনাকে সিচুয়েশন বুঝে
আপনাকে ডিসিশন নিতে হবে, এবং এটাই অ্যাকচুয়ালি আপনার ওয়াইজ মাইন্ড ডিসিশন, আমি কখন কোন জিনিসটাকে প্রায়োরিটি দিব। সো যখন আমাদের রিলগুলোতে আমাকে বলা হচ্ছে যে সেলফ লাভ ইজ ইম্পর্টেন্ট, I need to love myself, I need to focus on myself, I need to prioritize myself. So এই যে জিনিসগুলো কন্টিনিউয়াসলি আমাকে বলছে, এবং আমাকে বলছে তোমার পার্টনার তোমাকে বুঝতে পারছে না, সো তোমাকে ডিজার্ভই করে না, তুমি ওর জন্য কত কিছু করছো তারপরেও সে বুঝতে পারছে না, এবং এদের সাথে এইরকম আচরণ করা উচিত। এবং আমরা দেখা যায় যে এই যে জিনিসগুলো এত বেশি দেখছি, এর ফলে আমরা আস্তে আস্তে না সেলফ রেসপেক্টটাকে খুব টক্সিক ভাবে ফোকাস করা স্টার্ট করে দিয়েছি। সো সেলফ রেসপেক্ট ইফেক্টিভনেস আমরা এত ফোকাস করছি যে আমরা আসলে ভুলে যাই যে এইটার কোনো ডাউন সাইড থাকতে পারে, এইটার কোনো খারাপ দিক থাকতে পারে। কারণ কি, একটা জিনিস দেখেন, আমি আমার আত্মসম্মান বোধ কোনো কিছুতেই বিসর্জন দিব না, এই কথাটা শোনা মাত্র জিনিসটা কি দেখা যাচ্ছে যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা থাকুক বা না থাকুক আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি কোনোভাবেই মাথা নিচু করব না, আমি কখনো নিজেকে অপমান হতে দিব না। আমার একটা কাজ পাওয়া দরকার, আমার একটা চাকরি করা দরকার, একটা ব্যবসায়ের একটা কন্ট্রাক্ট পাওয়া দরকার। সো এই ক্ষেত্রেও আমি কখনো আমার নিজের মাথা নিচু হতে দিব না, নিজেকে ছোট হতে দিব না, এবং কখনো আমার দিকে কেউ আঙুল তুললে ওটা আমি মেনে নিব না। আমি কারেক্ট এথিক্যালি, মোরালি, সো আমি এইটাই ফলো করব। সো আমার সেলফ রেসপেক্ট, আমার সেলফ ডিগনিটি আমার কাছে খুব ইম্পর্টেন্ট। সো এই যে দেখেন, আমি যখন এই ভয়েসটা বলছি এবং আমি আস্তে আস্তে নিজেকে এটাই ফোকাস করাচ্ছি, আমি আস্তে আস্তে আমার সম্পর্ক হারিয়ে ফেলবো। আমি আস্তে আস্তে আমার জীবনে সফল হওয়ার জন্য যে বিভিন্ন সময় কাজের জন্য বিভিন্ন জায়গায় নেগোসিয়েশনে যাওয়া বা কিছু সময় এক স্টেপ পিছনে আসা, আচ্ছা এই জিনিসটা এভাবে হয়তো হচ্ছে না, পছন্দ হচ্ছে না, আমি একটু স্লো যাই, হয়তো পরে আমি জিনিসটা প্ল্যানটা অন্য কাউকে বুঝাতে পারবো, ওই অনুযায়ী আমি কাজ করে আমি ফলাফলটা আমার ফেভারে নিয়ে আসতে পারবো। এই জিনিসগুলো তখন আর আমার মাথায় আসতেছে না। এবং একটা ব্যাপার কি, যখন আমি আমার সেলফ রেসপেক্টে এত হাইলি ফোকাসড, আমি তো সম্পর্ক থেকে বের হয়ে চলে আসছি। তার মানে কি হচ্ছে, আমি সম্পূর্ণ একা একটা মানুষ, এবং ডেফিনেটলি একটা টক্সিক সেলফ রেসপেক্ট বা টক্সিক সেলফ লাভ খুবই কোল্ড এবং খুবই লোনলি একটা ইমোশন, এবং এতটা মানে নিঃশব্দ থাকে ওই সময়গুলোতে। আপনি যখন শুধুমাত্র আপনার সেলফ রেসপেক্ট নিয়ে থাকবেন, আপনার একাকিত্বের সময়গুলো প্রচন্ড লাউড নয়েজ আপনার চারপাশে আপনি শুনতে থাকবেন, যেখানে আপনার মাথার ভেতর থেকে বিভিন্ন কথা আসবে যে কেউ আমাকে বলছে না, কেউ আমাকে রেসপেক্ট করলো না, কেউ আমাকে গুরুত্ব দিল না। এই যে ভয়েসগুলো, এটা প্রচন্ড মানে তীব্র এবং জোরে হয়ে আসতে থাকবে, কারণ আপনার চারিদিক প্রচন্ড নিস্তব্ধ, কারণ কেউ নাই, আপনি কোনো নেগোসিয়েশনে যাননি, কোনো সম্পর্ক আপনি রাখেন নাই, আপনার লাইফে আপনি শুধু দেখছেন ব্যর্থতা, কারণ আপনার হাতের যে কাজগুলো ছিল ওগুলো ফসকে যাচ্ছে। সো আপনি কোনো কিছুতে সফলও হতে পারছেন না। সো সব দিক থেকে আপনি শুধুমাত্র আপনার সেলফ রেসপেক্ট নিয়ে আছেন, এবং এই সেলফ রেসপেক্ট অর্জন করার জন্য যে যুদ্ধগুলাতে আপনি নেমেছেন, ওই যুদ্ধগুলাতে আপনি প্রতিনিয়ত নিজেকে ক্ষত বিক্ষত করেছেন, এবং এই ক্ষত বিক্ষতগুলো, এই আঘাতগুলো থেকে রক্ত বেরিয়ে হয়ে যাচ্ছে, এবং আপনি কন্টিনিউয়াসলি নিজেকে হিল করতে যাচ্ছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনি নিজের কষ্টের কারণ নিজে হয়ে দাঁড়াচ্ছেন। কারণ কি, আপনি একজন ফিমেল পার্সন বা আপনি একজন মেল পার্সন, এবং আপনি যে রিলগুলো দেখছেন বা সোশ্যাল মিডিয়াতে যে কন্টেন্ট গুলো দেখছেন, ওখানে সবাই বলছে সেলফ লাভ খুব ইম্পর্টেন্ট, সেলফ রেসপেক্ট খুব ইম্পর্টেন্ট। সো আপনি বুঝতে পারছেন না যে আমি এখানে ভুল কি করছি, ওখানে যেটা বলতেছে আমি তো ওইটাই ফলো করতেছি, কিন্তু আমার আসলে লাইফে কোন সময় কোনটাকে ফোকাস করা উচিত ছিল, কোনটাকে আমার অ্যাকচুয়ালি প্রায়োরিটাইজ করা উচিত ছিল আমি জানি নাই, আমি ওই ডিসিশনটাই নিতে পারিনি। এবং এর জন্যই আমাকে এই ব্যাপারটা বুঝতে হবে যে যখন আলটিমেটলি আমি কোনো চাকরি করছি, আমি কোনো ব্যবসায় যাচ্ছি, আমি কোনো কর্পোরেট কোনো কিছু ডিল করছি, অবশ্যই আমার ক্যারিয়ারের ক্ষেত্রে আমাকে অবজেক্টিভ এফেক্টিভনেসে ফোকাস করতে হবে যে একটা কাজ আমি কিভাবে আদায় করব। ওই সময় আলটিমেটলি কখনো কখনো আমার সেলফ রেসপেক্টটাকে একটু যদি লো করতে হয়, আমি করলাম, এটাকে বিসর্জন দেওয়া বলে না, বরং এটা আপনার ওয়াইজ মাইন্ড ডিসিশন, বরং এটা আপনার ইফেক্টিভনেস, যে আপনি কতটা সুন্দরভাবে কাজ উদ্ধার করে নিয়ে আসতে পারেন নিজের সেলফ রেসপেক্ট মেনটেন করে। সম্পর্কে আমাকে বুঝতে হবে যে কখন কোন ঘটনাগুলো আমাকে চলে যেতে দিতে হবে। যে এক্সাম্পলটা একটু আগে দিচ্ছিলাম, যে আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ হয়তো বিয়ের পরই আমার ইমোশনটা বুঝতে পারে নাই, হয়তো ফার্স্ট প্রেগনেন্সিতে সে ম্যাচিওর এনাফ ছিল না, তার যে রেসপন্সিবিলিটি
রেসপন্সিবিলিটি গুলো ফুলফিল করা দরকার ছিল সেটা সে করতে পারেনি। তার মানে এটা না এই কথাটার জন্য আমি সারা জীবন মানুষটাকে দোষারোপ করব, এবং আলটিমেটলি এখানে আমি আমার সম্পর্ক নষ্ট করে ফেলতেছি, এটা আমরা বুঝতেও পারি না। সো কিছু সময় আসলে আমাকে বুঝতে হবে যে কখন আমি আমার সেলফ রেসপেক্টের চেয়ে ইম্পর্টেন্ট সম্পর্কটাকে রক্ষা করা। একটা কাজ উদ্ধারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার এই সম্পর্কটা। সবসময় হয়তো টাকা দিয়ে আমি সম্পর্ক মেনটেন করতে পারবো না, সবসময় হয়তো আমি ক্যারিয়ার দিয়ে আমার সম্পর্ক মেনটেন করতে পারবো না। কখনো কখনো সম্পর্কের গুরুত্ব বা মূল্য আসলে সবকিছুর ঊর্ধ্বে উঠে যায়। এবং আমি যদি কখনো আমার এই সম্পর্ক ভালো রাখার জন্য নিজের সেলফ রেসপেক্টকে একটু লো করি, এটা আমি হেরে যাচ্ছি না, বরং সম্পর্ক যেটা খুব গুরুত্বপূর্ণ আমি ওটাকে অর্জন করতে পারছি। কিন্তু আমাকে এটাও বুঝতে হবে কখন আমি আসলে সেলফ রেসপেক্টকে ফোকাস করব। যেই সম্পর্কটা অনেক বেশি টক্সিক, যেখানে দিনের পর দিন আমাকে অ্যাবিউজ করা হচ্ছে, মানসিকভাবে শারীরিকভাবে আমাকে বিট্রে করা হচ্ছে, এবং আমাকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে নেওয়া হচ্ছে, আমাকে কন্টিনিউয়াসলি অন্যরা বলছে যে তুমি রেড ফ্ল্যাগ দেখেও কেন সরে আসছো না, এই জিনিসটা তোমার জন্য ভালো না। এবং একটা টক্সিক মানে অফিস কালচারের ভিতর দিয়ে আমি যাচ্ছি, যেখানে আমাকে উঠতে বসতে কথা শোনানো হয়, অপমান করা হয়, কিন্তু আমি জাস্ট দেখা যায় কলুর গাধার মতো আমি খেটেই যাচ্ছি খেটেই যাচ্ছি, আমি নিয়েই যাচ্ছি। ওখানে আপনাকে আপনার সেলফ রেসপেক্ট নিয়ে অবশ্যই কথা বলতে হবে। ওখানে আপনাকে মাথা উঁচু করতে হবে যে না, আমাকে এইখান থেকে আসলে কিভাবে বের হতে হবে, কিভাবে নিজের রেসপেক্ট আমি অবশ্যই মানে সবার সামনে তুলে ধরতে পারবো, এটাকে বজায় রাখতে পারবো, সেটাই ফোকাস করতে হবে। এবং ওই যুদ্ধটা তখন ওয়ার্দি। কাজে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি যে কন্টেন্ট গুলো দেখছেন সোশ্যাল মিডিয়াতে, ওই কন্টেন্ট গুলো কি কন্টিনিউয়াসলি আপনাকে ভ্যালিডেশন দিয়ে যাচ্ছে? যদি আপনি এটা ফিল করেন, কারণ আমি একটু আগে বললাম যে বেশিরভাগ টার্গেট থাকে হচ্ছে গিয়ে মেয়েদেরকে, এবং মেয়েদেরকে টার্গেট করে প্রত্যেকটা ওদের ইমোশন গুলাকে ভ্যালিডেট করা হয়। সো তখন না আরো বেশি আমরা মেয়েরা কনফিউজ হয়ে যেতে থাকি, তাহলে ওরা তো বলতেছে আমি ঠিক, তার মানে এটা আসলেই ঠিক। আমি অস্বীকার করছি না, আমাদের সমাজে অবশ্যই অনেক বেশি দায়িত্ব জ্ঞানহীন পুরুষ মানুষ থাকে, যেটা কিনা আমরা অনেক সময় মেয়েরা খুব বাজেভাবে সাফার করি। বাট আমরা যারা আসলে নিজেদের রেসপন্সিবিলিটি না দেখে শুধুমাত্র আমাদের পার্টনারকে, আমার হাজবেন্ডকে আঙুল তুলছি, আমাদের উচিত আমাদের নিজেদের দিকে তাকানো। কারণ আলটিমেটলি এই কন্টেন্টটা দেখে আমি যেটা ইনফ্লুয়েন্স হচ্ছি এটা আসলে ঠিক না। আরো যদি এরকম এক্সাম্পল আমি যদি আরেকটা দিই, যে রোমান্টিসিজমের যে এক্সাম্পল গুলা দিচ্ছিলাম, সব সময় কি অ্যাকচুয়ালি সম্ভব এরকম রোমান্টিক মুডে থাকা একটা পুরুষ মানুষের জন্য? সে সারা দিন অফিস সামলায়, বসের ঝাড়ি খেয়ে, এই জ্যাম ঠেলে, রাস্তার হাউ কাউ সহ্য করে বাংলাদেশে সে বাসায় ফিরতেছে, বা দেশের বাহিরেও যদি আপনারা থাকেন ওখানেও বিভিন্ন রকমের হ্যাসেল ফেস করে বাসায় ফিরতেছে। কিভাবে সম্ভব বাসায় ফিরেই সে হয়তো তার একটা কাজ করতেছে, ওখানে আপনার সাথে একটা রোমান্টিক মুডে সে মানে প্রত্যেকটা দিন আপনার সাথে সময় কাটাবে? অবশ্যই এটা আমাদের রেসপন্সিবিলিটি যে আমি অবশ্যই আমার পার্টনারকে আমার বেস্ট ভার্সন দিব। আমি যদি অফিসে 100% দিই, আমি বাসায় এসে 200% দিব। তারপরও আমাকে তো আমার পার্টনারের প্রতি একটু কনসিডারেট মানে থাকতে হবে, বা তার প্রতি তো আমার একটু রহম করতে হবে, না হলে তো এটা তার প্রতি জুলুম হয়ে যায়। সো আমার কথাটা ওখানেই, যে আমরা যেন আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন তৈরি না করি, এবং এটা যেন আমার পার্টনারের উপর আমি চাপাই দিয়ে তার প্রতি আলটিমেটলি জুলুম করা না শুরু করি। আর আরেকটা জিনিস আমি যদি বলি এখানে, যে বিশেষ করে এখন এতক্ষণ তো আমরা মেয়েদের জন্য বললাম, সো মেয়েদেরকে যদি আলটিমেটলি ওদের প্রত্যেকটা ইমোশন ভ্যালিডেট করা হয়, মেয়েদেরকে যদি কারেক্ট শো করা হয় যে তুমি যেটা ভাবতেছো ওটা ঠিক, ছেলেদেরকে তাহলে কিভাবে টার্গেট করা হচ্ছে? ছেলেদেরকে বেশিরভাগ ক্ষেত্রে যেটা করা হয়, যে বর্তমানে খুব ট্রেন্ড আলফা মেল, সিগমা মেল, কিভাবে হচ্ছে গিয়ে খুব কনফিডেন্ট থাকতে হবে, আসল পুরুষ। তো এই যে জিনিসগুলো একটা ছেলেকে কাইন্ড অফ একটা মানে অ্যাংরি একটা ভার্সনে নিয়ে যাওয়া। অসংখ্য সিনেমাও বের হচ্ছে যেখানে কিনা টক্সিক ম্যাসকুলিনিটিকে অনেক বেশি হাইলাইট করা হচ্ছে, এবং সিনেমাগুলো এত হিট হয়ে যাচ্ছে, এত বেশি ব্যবসা সফল হচ্ছে, যে ওটাই ছেলেরা আরো বেশি ফিল করে যে আমি একটা মেয়ের প্রতি যত রাগ প্রকাশ করব, যত অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করব, ও হয়তো তত বেশি আমাকে মানে অ্যাকসেপ্ট করবে, তত বেশি আমার প্রতি সে তার ভালোবাসা প্রকাশ করবে, আরো সাবমিসিভ হবে। কারণ এই কথাগুলো আমি সবসময়ই বলি যে একটা ছেলের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে সে আসলে রেসপেক্টেড ফিল করছে নাকি। এবং একটা ছেলে আর একটা মেয়ে কিন্তু রেসপেক্ট মানে সেম মানে স্পেলিং করে না, সেম মানে অ্যালফাবেট দিয়ে স্পেলিং করে না, তাদের স্পেলিংটা খুবই ডিফারেন্ট থাকে।
সো একটা ছেলে এটা খেয়াল করতে চায়, সে কি আমাকে রেসপেক্ট করছে নাকি, সে কি আমাকে অ্যাকচুয়ালি মানে আমাকে মানছে নাকি, বা আমি কি তাকে অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স করতে পারি নাকি, বা সে আমার সাথে আসলে কতটুকু মানে ইন্টিমেসিতে কানেক্ট করছে, সে আমার এই আর্জটা কতটুকু ফিল করতে পারছে, বা সে আসলে আমার যে ডে টু ডে অ্যাক্টিভিটি ওইটাতে সে কতটুকু আমাকে সাপোর্ট দিচ্ছে। এই জিনিসগুলো কিন্তু ছেলেরা অনেক ক্ষেত্রে খেয়াল করে। তো যখন তারা এই জিনিসটা দেখে যে একটা আলফা মেল হতে হবে, খুব অ্যাগ্রেশন নিয়ে তাকে একটা মেয়ের সাথে কথা বলতে হবে, বা হচ্ছে একটা মেয়েকে তার ডমিনেট করে রাখতে হবে, তখন আস্তে আস্তে কি হচ্ছে, ছেলেরা আস্তে আস্তে কিন্তু দেখা যায় যে অ্যাঙ্গার বা অ্যাংরি ভার্সনটায় কনভার্ট হয়। এবং ওখানে ভিডিওগুলোতে দেখানো হচ্ছে যে কাইন্ড অফ মেয়েরা খুবই সাবমিসিভ থাকছে, এবং 24/7 আওয়ার্স তারা খুব সুন্দর টিপটপ হয়ে একেবারে এত বেশি সিডাকটিভ ওয়েতে থাকছে যে বাসায় আসা মাত্র সে দেখবে যে তার ওয়াইফ তাকে ওভাবে নিজেকে প্রেজেন্ট করছে। সো এই যে আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন গুলা তৈরি হচ্ছে, এবং ওখানে দেখা যাচ্ছে ভিডিওগুলো আমরা দেখছি, আমাদের ওয়াইফকে পাঠাচ্ছি, দেখো তুমি তো আমার সব কথা শোনো না, তুমি তো আমাকে ওভাবে করে সিডিউস করতে পারো না, তোমার প্রতি আমি অ্যাট্রাক্ট ফিল করি না, টার্ন অন হই না তোমাকে দেখে, তুমি তো আমাকে মানো না। কিন্তু এই জায়গাগুলো আমরা দেখি না যে আমরা আসলে কতটুকু আমাদের নিজেদের রেসপন্সিবিলিটি গুলো ফুলফিল করছি, আমরা কতটুকু আসলে আমার পার্টনারকে একটা সেফ এনভায়রনমেন্ট দিচ্ছি যেখানে সে কিনা আস্তে আস্তে আমার সাথে কানেক্ট করতে পারতেছে, সে আমাকে অ্যাকচুয়ালি ওই রেসপেক্টটা দিতে পারতেছে। এবং এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে মেয়েদেরকে ডমিনেট করা এখানে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, আমরা ছেলেরা যেটা অনেক সময় মিস করে যাই, যে এখানে না আপনাকে ফিজিক্যাল ডমিনেশনের কথা বলা হচ্ছে না, সাইকোলজিক্যাল ডমিনেশনের কথা বলা হয় অনেক ক্ষেত্রে। কারণ কি, একটা মেয়ের চেয়ে তো আপনি পুরুষ মানুষ, আপনি শক্তিশালী হবেনই। সে যদি আপনাকে 4-5টা খামচি দেয়, মার দেয়, আপনি একটা মার দিবেন, তাতেই তো ওই মেয়ে কাবু হয়ে যাবে। সো আলটিমেটলি আমরা যে ফিজিক্যাল ডমিনেশনটা শো করে ফেলি, অ্যাগ্রেশনটা শো করি, জোরে ধমক দিচ্ছি, বকা দিচ্ছি, এর ফলে যেটা হচ্ছে, আমার ওয়াইফ আমাকে আর রেসপেক্ট করবে না, বরং সে আমার কাছ থেকে আরো দূরে যাবে, কারণ সে আনলাভড ফিল করতেছে, সে আমার সাথে কোনো কানেকশনই আর পাচ্ছে না। এবং আরো যেটা হচ্ছে, সে আমার কাছ থেকে দূরে যাচ্ছে, তার ফলে ছেলে মানুষটা আরো বেশি ক্ষেপে যাচ্ছে, সে তখন আরো মানে শাসন করতে চাচ্ছে, আরো ডমিনেট করতে চাচ্ছে। এখানে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেক সময় দেখা যায় না যে বাসায় যে আমরা অনেক সময় বিড়াল পালি বা কুকুর পালি, দেখা যায় যে ওই বিড়াল বা কুকুরগুলো অনেক মোটা তাজা বড় সড়ো খুব হেলদি থাকে, কিন্তু যারা কিনা রাস্তায় বড় হচ্ছে, যে কুকুরগুলো বিড়ালগুলো, ওরা হয়তো শুকনা পটকা চিকন চাকন, কিন্তু ওদের একটা হুঙ্কার বা ওদের একটা দৌড়ের কাছে কিন্তু বাসার ওই হৃষ্টপুষ্ট বড় সড়ো মানে বিড়াল কুকুরগুলো খুব ভয় পেয়ে যায়। কারণ এই কারণে যেটা হয় যে অনেক ক্ষেত্রে ডমিনেশনের এই ব্যাপারটাতে, একটা ছেলে যখন ফিজিক্যালি একটা মেয়েকে ডমিনেট করতে চায়, সে তখন হয়তো ডমিনেট করতে পারতেছে, কিন্তু আলটিমেটলি সাইকোলজিক্যালি সে আসলে মেয়েটার দ্বারা ডমিনেটেড হওয়া স্টার্ট করে, এবং ওই ডমিনেশনটা একটা ছেলের পক্ষে এটা নেওয়া সম্ভব হয় না। কেন সম্ভব হয় না? কারণ মেয়েরা, ওই যে আমি একটু আগে একটা এক্সাম্পল টানছিলাম না, যে ওই যে 1968 সালের 12টা বেজে 31 মিনিটে কি হয়েছে, এবং একটা মেয়ে এটা এত সুন্দর লজিক্যালি আপনাকে থ্রো করবে, ছেলেরা বেশিরভাগ সময় এটা পাজলড হয়ে যায়, যে আমি তো আসলে এটা ভুলে গেছি, ওটা তো মাথায় নাই, এটা নিয়ে কেন কথা বলতেছে। এবং আলটিমেটলি দেখা যায় এরকম করে বিভিন্ন কনভারসেশনে যেতে যেতে মেয়েরা সাইকোলজিক্যাল ডমিনেশনটা নিয়ে ফেলে, এবং ছেলেটা তখন ফিল করে আমার ওয়াইফ তো আমাকে সম্মানই করে না, এবং ও আমাকে এত ডিসরেসপেক্ট করছে কেন। এবং আলটিমেটলি এই কারণেই আমাদের উচিত ছেলেদের আস্তে আস্তে করে যে ফিজিক্যাল ডমিনেশন বা অ্যাগ্রেশনের প্রয়োজন নাই। আপনি যদি আসলে মানে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে, ভালো স্বামী বা ভালো পার্টনার হিসেবে নিয়ে আসতে চান, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আনকন্ডিশনাল ভালোবাসাটা শো করেন, আপনি তার সাথে আস্তে আস্তে করে তার কথা শোনেন, সমাধান দেওয়ার চেষ্টা করেন না। একটা মেয়ের প্রবলেম সলভিং মেথড বেশিরভাগ ক্ষেত্রেই হয় কথা বলা, এবং অনেক সময় দেখা যায় আমরা ছেলেরা এই কথাগুলো শুনতে চাই না, আমরা খুব দ্রুত ধৈর্য হারায় ফেলি। এরকম অসংখ্য ভিডিও আমি দেখি ফেসবুকে বা হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোতে, ওয়াইফের কথাটাকে দেখা যাচ্ছে কি ব্লা 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 করতেছে, আর ছেলেরা হচ্ছে মোবাইল টিপতেছে, এবং মানে এটাই একটা মানে একটা কি বলবো, যে কাইন্ড অফ একটা ট্রেন্ড বা একটা ক্রেজ, যে দেখো আমি তোমার কথা পাত্তা দেই না, আমি মোবাইল টিপতেছি, এটাই কত ফানি। কিন্তু আলটিমেটলি আমরা এটা মিস করে যাচ্ছি যে আমার ওয়াইফের প্রবলেম সলভিং মেথড হচ্ছে কথা বলা। সে জাস্ট সিম্পলি আমার সাথে কথা বলবে, আমার তাকে কোনো সমাধান দিতে হবে না, এবং আমি জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনি। দিনে 15 থেকে 20 মিনিট আমি যদি আমার এই কোয়ালিটি টাইমটা আমি ওকে যদি অফার করি, আমার সম্পর্কে আমি খুব অল্প সময় এত হিউজ মানে প্রফিট পাবো, এই অল্প ইনভেস্টমেন্টে, এটা আমার জন্য কল্পনাতীত থাকবে। কিন্তু আমরা ছেলেরা এই জিনিসগুলো মিস করে যাই।
ওই যে আমরা যে রিলস গুলো দেখি, কন্টেন্ট গুলো দেখি, যে ওয়াইফকে অত পাত্তা দেওয়ার দরকার নেই, ওয়াইফ মেয়েরা এরকম বলতেই থাকে, বলতেই থাকুক, আপনি কোনোদিনও যেতে পারবেন না ওদের মতো। না, আপনাকেও আস্তে আস্তে, কথা যদি আপনি পটু না থাকেন, আপনি অন্তত গুছিয়ে মেসেজ করেন, তাকে আপনি গুছিয়ে বলেন যে এই জিনিসটা আমার জন্য প্রবলেমেটিক, এই জিনিসটা আমি পছন্দ করি না। কিছু ক্ষেত্রে আপনাকে তো আসলে একটা পজিটিভ মাস্কুলিনিটি বা একটা রোল, লিডারশিপ রোলে আপনাকে যেতে হবে। সো যে সেই জিনিসটা আপনি অ্যাগ্রেশনের মধ্যে যেন না, কারণ আপনি যত দেখতে পাচ্ছেন যে নিজের মাস্কুলাইন রোলটাকে ওই যে অ্যাঙ্গার ভার্সন বা অ্যাংরি ভার্সনের মাধ্যমে, আমরা তত ছেলেরা হয়তো ভাবি যে ওকে ফাইন, এই জিনিসটা হয়তো এখন কাজ করবে, কিন্তু এটা আসলে কাজ করে না। এবং আলটিমেটলি একটা ছেলে আর একটা মেয়ে এই যে কন্টেন্ট গুলো দেখছে, স্পঞ্জের মতো অ্যাবজর্ব করছে, এর ফলে যেটা হচ্ছে সম্পর্কের একটা দুষ্ট চক্র তৈরি হয়। জিনিসটা কেমন হয়, একটা মেয়ে আসলে একটা ছেলের কাছ থেকে ভালোবাসা চাচ্ছে, আরো অনেক কিছুই মানে হয়তো বিভিন্ন কিছুর মাধ্যমে বলবেন যে হ্যাঁ মেয়েরা তো এটাও চায়, কিন্তু বিশ্বাস করেন একটা মেয়ের বেসিক নিড থাকে ভালোবাসা, সেটা সে বিভিন্ন কিছুর মাধ্যমে হয়তো এক্সপ্রেস করে। সো মেয়েটা চাচ্ছে ভালোবাসা, স্ত্রী চাচ্ছে ভালোবাসা, এবং হাজবেন্ডের যে কোর নিডটা রেসপেক্টেড ফিল করাটা। এবং যখন ওই যে স্ট্যান্ডার্ডটা ম্যাচ করলো না, বা কোনো স্ট্যান্ডার্ড না থাকুক, হয়তো মেয়েটার ভালোবাসাটা যেভাবে সে চাইছিল হাজবেন্ড ওভাবে শো করতে পারলো না, হাজবেন্ড হয়তো খুব উইথড্রয়াল, খুব অ্যাংরি ভার্সনটা শো করেছে বা অ্যাগ্রেশন নিয়ে তার দিকে গিয়েছে, এর ফলে যেটা হলো মেয়েটা ফার্স্ট অফ অল প্রোটেস্ট করা স্টার্ট করবে। ওই যে কথা বলতে চাইবে, সে সে কমপ্লেইন করবে, সে আনহার্ড ফিল করবে, সে তো ফার্স্টে বলবে, এবং সে দেখছে কথাটা শুনছে না বা শোনা হচ্ছে না, তখন সে রেগে যাচ্ছে, চিৎকার করছে। আনহার্ড ফিল করলে মানুষ কি করে, জোরে জোরে কথা বলে না, ওটাই সে করতে থাকবে। এবং তখন একজন পুরুষ মানুষের ওই মেকানিজমটা চালু হয়, ও তো আমাকে সম্মান করছে না, ও আমার সাথে এত জোরে চিৎকার করে কথা বলে কেন, আমাকে দেখলেই এরকম মুখ ঝামটা দেয় কেন, বা এই জিনিসগুলো হয় কেন। কারণ মেয়েটার ল্যাঙ্গুয়েজ যদি আমরা ডিকোড করি, ওটা থাকে যে তুমি আমাকে ভালোবাসো এবং আমি এইভাবে ভালোবাসাটা ফিল করতে চাই। এবং পুরুষ মানুষটি তখন যেটা করে, হাজবেন্ডটি, তখন উনি তাকে শাসন করার চেষ্টা করে, কারণ আমি ডিসরেসপেক্টেড ফিল করতেছি এবং ইউ হ্যাভ টু রেসপেক্ট মি। সো এই যে জিনিসটা ছেলেটার মাথায় কাজ করতে থাকে, তখন সে আস্তে আস্তে করে তাকে শাসন করতে যায়, অথবা ওই যে এ তো এরকমই থাকে, বাদ দিই, শুনবো না, তো ঝামেলা ভাল লাগে না। এর ফলে যেটা হলো, হাজবেন্ড ওয়াইফকে যখন আলটিমেটলি ডমিনেট করতে চাইলো, মেয়েটা আরো আনলাভড ফিল করলো, স্ত্রী আরো আনলাভড ফিল করলো, এবং এই আনলাভড ফিল করার কারণে সে আরো বেশি অ্যাগ্রেসিভ হচ্ছে, আরো বেশি সে কথা বলছে, আনহার্ড ফিল করছে, আরো বেশি ডিসরেসপেক্টেড শো করছে সে হাজবেন্ডকে। এবং হাজবেন্ড এর ফলে আরো বেশি করে যে কাজটা সে করছিল, শাসন করা বলেন, কথা না শোনা বলেন, এটা শুরু করে দিচ্ছে। তার মানে ধীরে ধীরে একজন স্ত্রী এবং একজন হাজবেন্ড যেই জিনিসগুলো অপছন্দ করে সম্পর্কে, ওটাই বেড়ে চলছে। কেন বেড়ে চলছে? কারণ তাদের ডিমান্ড ফুলফিল হচ্ছে না। তার মানে আনলাভড ফিল করার কারণে উনি ডিসরেসপেক্ট করছে, ডিসরেসপেক্ট ফিল করার কারণে উনি আরো হচ্ছে গিয়ে আনলাভিং ওয়েতে ওটা কন্ট্রোল করার চেষ্টা করছে, আরো ডিসরেসপেক্টেড হচ্ছেন, আরো আনলাভিং ওয়েতে ওটা কন্ট্রোল করছেন। সো এটা একটা ভিশাস সার্কেলের মতো চলছে, একটা সম্পর্কের দুষ্ট চক্র। এবং এই চক্রের ভিতরে আমরা খেয়ালও করি না সোশ্যাল মিডিয়ার ভূমিকাটা কতটুকু থাকে। সো এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা এখন থেকে একটু কেয়ারফুল হই যে আমি আসলে কি দেখছি, এবং আসলে আমার যদি টেন্ডেন্সি থাকে এটা, কারণ আমি চাচ্ছি যে আমি যেটা ফিল করছি ওটাই কারেক্ট। সো কেউ আমার ইমোশনটাকে মানে বাদ দিয়ে না দিক, বা ওটাকে সেটা না বলুক যে তুমি ভুল। বিশেষ করে মেয়েরা এটা আমরা নিতেই পারি না, ছেলেরাও তো অনেক ক্ষেত্রে আমরা নিতে পারি না। সো তখন দেখা যায় যে কোনো ফ্যামিলি মেম্বার যদি তাকে বলে যে তুমি তো কাজটা করছো এটা ভুল, কোনো থেরাপিস্ট, কোনো সাইকিয়াট্রিস্ট যদি তাকে বলে যে না আপনার এই কাজগুলো তো আসলে আপনার জন্য আনহেলদি হচ্ছে, আপনি এইখানে আপনি টক্সিক হয়ে যাচ্ছেন, তখন সে সাথে সাথে বলছে যে ওকে ফাইন, আপনারা আমাকে এত বাজেভাবে জাজ করেন, আপনারা তো এটা ডিলই করতে পারেন না, আপনি কিভাবে এই জিনিসটা নিয়ে মানে এভাবে প্রফেশনাল হতে পারলেন। কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে সামহাও আমার নিজের ভেতরেও হয়তো সমস্যা থাকতে পারে, এবং আমরা এটা প্রস্তুতি না শুনতে যে আমার কোনো সমস্যা। আমাদেরকে সবসময় শুনতে হবে কি, যে একজন পুরুষ মানুষ হিসেবে আমার অ্যাগ্রেশনটা ঠিক আছে, আমি এভাবে আমার ওয়াইফকে কন্ট্রোল করব, ডমিনেট করব, যখন ইচ্ছা তখন আমি বকা দিব, তাকে আঁচড় দিব, মারবো। আমি একজন স্ত্রী হিসেবে যখন ইচ্ছা তখন আমার হাজবেন্ডকে এরকম ভাবে মানুষের সামনে ছোট করব, কথা শোনাবো যে তুমি এগুলো পারো না, তুমি এগুলো বোঝো না, তাকে ইমোশনালি বা তাকে আমি ওই যে সবসময় ডিসরেসপেক্টেড ফিল করাতে থাকবো। এবং অলওয়েজ আমি দেখবো যে সোশ্যাল মিডিয়ার কন্টেন্টের মাধ্যমে এগুলো তো ভ্যালিডেশন দেওয়া হচ্ছে, তার মানে এটা ঠিক আছে। সো আলটিমেটলি যেই সার্কেলটা আমি বুঝাতে চাচ্ছি, যে একটা সোশ্যাল মিডিয়াতেও আমরা একটা দুষ্ট চক্রের ভিতরে পড়ে যাচ্ছি, আমরা আমাদের সম্পর্কটাও তখন আস্তে আস্তে দুষ্ট চক্রের ভিতরে ভেঙে যাচ্ছে। সো তাহলে এটা আমরা থামাবো কিভাবে? এখানে অপশনটা যেটা,
আপনাকে সোশ্যাল মিডিয়াতে আপনার কন্টেন্ট রেস্ট্রিক্ট করতে হবে। এবং আপনি যদি আপনার নিজের রিয়েলিটি চেক দিতে না পারেন, আপনার সম্পর্কে কেন এই দুষ্ট চক্রটা হচ্ছে, অবশ্যই আপনাকে প্রফেশনাল হেল্প নিতে হবে, যিনি নিউট্রালি কথা বলবে। এবং আপনি যদি জিনিসটা দেখেন যে আপনি শুধু আপনার সমস্যা বলে যাচ্ছেন এবং আপনার প্রফেশনাল শুধু আপনাকেও হ্যাঁতে হ্যাঁ বলে, আপনার পার্টনারকেও হ্যাঁতে হ্যাঁ বলে, তার মানে অ্যাকচুয়ালি জিনিসটা ওয়ার্কআউট করবে না। এখানে আপনাদের প্রবলেম সলভিং এ আসলে অবশ্যই আপনার পার্ট অফ রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে, আপনার পার্টনারকে তার পার্ট অফ রেসপন্সিবিলিটি নিতে হবে। এবং প্রত্যেককেই যার যার দিক থেকে, যেটা আমি বললাম রিলেশনশিপ ইফেক্টিভনেস এর ক্ষেত্রে, আমার নিজের সেলফ রেসপেক্ট কখনো আমি একটু কমাবো, কখনো ওটাকে আমি প্রায়োরিটি দিব, কখনো আসলে সম্পর্কগুলোকে কিভাবে আমি কিছু জিনিস ছেড়ে দিব, কিছু জায়গাতে অ্যাকচুয়ালি আমি হয়তো আজকে 80% দায়িত্ব পালন করব, কালকে আমার পার্টনার হয়তো ওখানে 90% দায়িত্ব পালন করবে। এভাবে একটা সুন্দরভাবে একটা সম্পর্ক আস্তে আস্তে তৈরি হতে থাকবে। এবং এই সম্পর্কের দুষ্ট চক্রটা ভাঙাটা সহজ, যখন আমরা আমাদের নিজেদের কোর যে চাহিদাটা ওটা আমরা বুঝতে পারি এবং পার্টনারকে বুঝাতে পারি। এবং এখানে যেটা খুব প্রয়োজন, ফ্লেক্সিবল হওয়া। ফ্লেক্সিবল কেন হতে হবে? আমারও ভুল হতে পারে, এই জিনিসটার অ্যাকসেপ্টেন্স আনা। যদি আমরা অ্যাকসেপ্টেন্স আনতে না পারি, শুধু ভ্যালিডেশন খুঁজি পজিটিভ ওয়েতে, তাহলে এটা কখনো সম্ভব না একটা সম্পর্কের দুষ্ট চক্রটা থেকে বের হয়ে আসা, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স থেকে বের হয়ে আসা। কারণ স্বাভাবিকভাবেই সবাই সবার বিজনেসটাই দেখবে এবং এই সোশ্যাল মিডিয়ার কন্টেন্টের মাধ্যমে তাদের তো উপার্জন হয়। সো আমরা যেন এখানে নিজেরা রেসপন্সিবল কনজিউমার হই, আমরা যেন রেসপন্সিবল ভিউয়ার হই। আমি যেন খেয়াল করি আমি কোনটা ফলো করছি এবং ওটাতে আমার দাম্পত্য জীবন কতটুকু আসলে এফেক্টেড হচ্ছে।